আচ্ছা, ওকে। তো রিপিটেড গেমে আমরা এতদিন এক্সটেন্সিভ ফর্ম গেমগুলো দেখছিলাম, বা যেই গেমগুলো দেখছিলাম ওই গেমগুলোর প্যাটার্ন ছিল যে গেমটা একবারই খেলা হবে। মানে কোনো দেখা যাচ্ছিল বিগ মাঙ্কি লিটল মাঙ্কি গেম যদি করা হচ্ছিল, সেটাও একবার করা হচ্ছিল। বা এক্সটেন্সিভ ফর্ম গেমেও একটা গেম ট্রিতে টপ টু বটম, মানে একবারই খেলা হচ্ছিল। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় যে এরকম গেম বারবার রিপিট করা হয়। যেমন ধরেন, আমরা যে প্রিজনার্স ডায়লামা গেমটা দেখেছিলাম, তো এই প্রিজনার্স ডায়লামা গেমে দেখা গেছে যে প্রিজনারদেরকে একবারই পুলিশ ইন্টারোগেট করছে। তো এর ভিত্তিতে দেখা গেছে যে হয় কনফেস বা ডিফেক্ট, আহ, দেখা গেছে আহ, মানে প্রিজনাররা কি চুপ থাকবে নাকি কনফেস করবে, এই বিষয়টা একবারই করা হচ্ছিল প্রিজনার্স ডাইলেমা গেমে। তো এখন বিষয়টা রিয়েল ওয়ার্ল্ডে তো আর আসলে এইভাবে হয় না। দেখা যায় যে আহ, মানে প্রিজনারদেরকে একবার ইন্টারোগেট করা হয়েছে, 1 উইক পরে আবার ইন্টারোগেট করা হয়। তো এইভাবে জিনিসটা বারবার রিপিট করা হতে থাকে যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশন গেটিং যে অফিসার থাকে সে 100% শিওর না হয় যে আসলে কে ভিকটিম। মানে এরকম একবারের বেসিসে একবারে ইন্টারোগেট করে তো আসলে কাউকে ভিকটিম বা কেউ দোষী এরকম অপিনিয়নে তো জেনারেলি আসা হয় না। তো এই যে একবারের বেশি বারবার ইন্টারোগেট করা হবে, তো একটা প্রিজনার ডায়লেমা গেমকে বারবার যখন আমি রিপিট করব, তখন এটাকে রিপিটেড গেম বলা হবে। তো এখন প্রিজনাররা যখন কনফেস করবে, ওইটাকে আমরা এই জিনিসগুলোকে একটু ডিফারেন্ট ভাবে রিপিটেড গেমে দেখব। প্রিজনাররা যদি কোয়েট থাকে বা চুপ থাকে, তো একজন আর একজনকে ধোকা দেয়, তো ওইটাকে বলা হবে ডিফেক্টস, মানে রিপিটেড গেমে, আর ডি দিয়ে এক্সপ্রেস করা হবে। আর প্রিজনাররা যদি একজন আরেকজনকে কোঅপারেট করে, তো ওই জিনিসটাকে এখানে আহ, মানে প্রিজনাররা যদি একজন আরেকজনকে কনফেস করে ধোকা দেয়, তাহলে এটাকে ডিফেক্ট বলা হবে। আই অ্যাপোলোজাইজ, প্রথমে একটু রং বলেছিলাম। মানে প্রিজনাররা যদি একজন আরেকজনকে কনফেস করে ধরায় দেয় বা বিট্রে করে, তো এটাকে ডিফেক্ট বলা হবে রিপিটেড গেমে, বা ওইটাকে ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। আর প্রিজনাররা যদি চুপ থেকে একজন আরেকজনকে কোঅপারেট করায়, তো ওইটাকে হচ্ছে কিপ কোয়েটকে এইখানে ধরা হয় কোঅপারেশন, বা কিপ কোয়েট যেই জিনিসটা থাকে ওইটাকে কোঅপারেট বা সি দিয়ে ডিনোট করা হয়। তার মানে আমি যদি আগে কিপ কোয়েট লিখতাম, ওইটাকে রিপিটেড গেমে আমি কোঅপারেট বা সি দিয়ে ডিনোট করব। আর আগে যদি কনফেস, মানে আগে যেটা কনফেশন ছিল, তো ওইটা রিপিটেড গেমে ডিফেক্ট বা বিট্রেয়াল হিসেবে আমি মেনশন করব। ঠিক আছে? তো যেটা কনফেস, ওইটা রিপিটেড গেমে আমি ডিফেক্ট বা ডি দিয়ে লিখব। আর যেটা কিপ কোয়েট ছিল একটা সিঙ্গেল গেমে, ওইটাকে আমি যখন বারবার গেমটা রিপিট করব আমি সি দিয়ে লিখব, মানে প্লেয়াররা কোঅপারেট করতেছে। তো এটা রিপিটেড গেমের ক্ষেত্রে আমরা যে টাইপের নোটেশন ফলো করব, ওই ট্রান্সফারটা বিষয়টা। কি বাবা? আচ্ছা, এখন তাহলে রিপিটেড গেমের কনসেপ্টটা এইখান থেকে আসছে। মানে আমরা একটা গেম বারবার রিপিট করব। তো প্রিজনার্স ডাইলেমা গেমে এটা যদি ডে 1 হয়, বা ডে 1 কে আমাদের রিপিটেড গেমে বলা হয় টাইম স্টেজ 1, বা প্রথম দিন যে ইন্টারোগেশন হইতাছে ওই ধরনের জিনিস বোঝানো হয়, যে ফার্স্ট ডে ইন্টারোগেট করতেছে। তো টাইম স্টেজ 1-এ প্লেয়াররা যা যা করবে, প্লেয়ার 1 প্লেয়ার 2, তো ধরেন টাইম স্টেজ 1-এ একজন পুলিশ ইন্টারোগেট করলো দুই প্লেয়ারকে, ধরেন প্লেয়ার 1 কেও ইন্টারোগেট করলো, প্লেয়ার 2 কেও ইন্টারোগেট করলো।
তো দুই প্লেয়ার যা যা রিয়াক্ট করবে টাইম স্টেজ ওয়ানে, ওইটা তো এখানে লেখা থাকবে। এখন এক সপ্তাহ পরে টাইম স্টেজ টুতে যদি দুই প্রিজনারকে আবার ইন্টারোগেট করে কোনো পুলিশ, তখন টাইম স্টেজ টুতে টাইম স্টেজ ওয়ানের হিস্ট্রি গুলা কিন্তু পুলিশ ইন্টারোগেট যে পুলিশ করবে সে দেখতে পারবে। তো টাইম স্টেজ টুতে আহ, আবার প্রিজনাররা যা যা অ্যাক্টিভিটি করবে ওইটার রেজাল্টটা পুলিশ এখানে রেকর্ড করবে। এইভাবে পরে যদি এক সপ্তাহ পরে আবার ইন্টারোগেট করে, তো টাইম স্টেজ থ্রিতে প্রিজনাররা যা যা রিয়াকশন দেবে ওইটা হচ্ছে এখানে ইন্টারোগেট করবে। তো এটা বোঝার জন্য আমরা হোয়াইট বোর্ডে যাই। তো ধরেন প্রিজনার্স ডাইলেমা গেমে এটা হচ্ছে ফার্স্ট ডেতে পুলিশ ইন্টারোগেট করতেছে দুই প্রিজনারকে। তো এটা টাইম বলো। স্টেজ ওয়ান। তো টাইম স্টেজ ওয়ানে এইখানে ধরেন কোঅপারেশন, এইখানে ডিফেক্ট, এটা হচ্ছে প্রিজনার ওয়ানের জন্য। আর প্রিজনার টু বা প্লেয়ার টু এর জন্য এটা কোঅপারেট বা কিপ কোয়েট, আর এটা হচ্ছে কনফেস বা ডিফেক্ট। তো এটা হচ্ছে প্রিজনার ওয়ান। প্রিজনার টু ধরেন ডে ওয়ানে যখন ইন্টারেস্ট গেট করছে পুলিশ, তো এটাকে আমি টাইম স্টেজ ওয়ান ধরতেছি। তো টাইম স্টেজ ওয়ানে ধরলাম দুই প্লেয়ারই চুপ ছিল, কোঅপারেট করছে। তো যা যা পানিশমেন্ট পাবে ধরেন এটা এখানে লেখা আছে। ধরেন -1, -1, মানে দুই প্লেয়ারই চুপ ছিল। তো পানিশমেন্ট পুলিশের ওদের হচ্ছে সন্দেহ হয়েছে, মানে যদিও ওরা হচ্ছে এই টাইপের পানিশমেন্ট পাইতো, মানে এর জায়গায় পুলিশ হচ্ছে হচ্ছে এটা রেকর্ড করে রাখলো যে ওরা দুইজনই চুপ ছিল বা কোঅপারেট করছে। তো পুলিশ এক সপ্তাহ পরে ওদেরকে আবার জিজ্ঞাসাবাদ করলো, প্রিজনার্স ডায়লেমার দুই প্রিজনারকে। তো আবার গেমটা রিপিট হইলো। তো এই যে প্লেয়ার ওয়ান প্লেয়ার টু বা প্রিজনার ওয়ান প্রিজনার টু, তো এটা হচ্ছে কোঅপারেট, সি ফর কোঅপারেট, ডি হচ্ছে ডিফেক্ট, আর সি হচ্ছে কিপ কোয়েট সিঙ্গেল গেমের ক্ষেত্রে, ডি হচ্ছে কনফেস, মানে ডিফেক্ট মানে হচ্ছে বিট্রে করা বা আরেকজনকে ধরায় দেয়া। তো টাইম স্ট্রেস টুতেও ধরেন দুই প্রিজনারই চুপ ছিল বা কোঅপারেট করছে একজন আরেকজনকে। তো ওই রেকর্ডটাও পুলিশ যে ইনভেস্টিগেট করতেছে সে টুকে নিল। তো দেখেন টাইম স্ট্রেস টুতেও যখন পুলিশ ইন্টারোগেট করতেছিল প্রিজনার ওয়ান প্রিজনার টু কে, তখন টাইম স্ট্রেস ওয়ানের রেকর্ড কিন্তু পুলিশের কাছে আছে, মানে প্রিজনাররা কিভাবে রিয়েক্ট করছিল। তো পুলিশের যদি আরো ফার্দার ইনভেস্টিগেট করতে হয়, তাহলে পুলিশ হচ্ছে টাইম স্ট্রেস ফ্রিতেও হচ্ছে দুই প্রিজনারকে ইন্টারোগেট করতে পারে। তো এই যে কোঅপারেট ডিফেক্ট, প্রিজনার টু এর জন্য কোঅপারেট ডিফেক্ট। তো এই যে আমরা হচ্ছে প্রিজনার্স ডাইলেমা গেমটা বারবার রিপিট করতেছি, তো এটা হচ্ছে টাইম স্ট্রেস থ্রিতে পুলিশ দেখবে যে প্রিজনাররা হচ্ছে কিরকম রিয়েক্ট করতেছে। তো ওই সময় ধরেন প্রিজনার ওয়ান হচ্ছে আহ প্রিজনার টু হচ্ছে ডিফেক্ট করে বসলো। তো ধরেন প্রিজনার ওয়ান হচ্ছে কোঅপারেশন মোডে ছিল। তো এখন টাইম স্ট্রেস থ্রিতে ধরেন এরকম রেজাল্ট আসছে। তো টাইম স্ট্রেস থ্রিতে এই রেজাল্টটা আসার আগে টাইম স্ট্রেস টুতে যে বা টাইম স্টেজ ওয়ানে প্রিজনাররা যা যা করছিল ওই রেজাল্টটা কিন্তু আছে পুলিশের কাছে। তো দেখেন টাইম স্টেজ থ্রিতে ধরেন আমি থ্রি স্টেজে প্রিজনার্স ডায়লেমা গেমটা রিপিট করা শেষ করলাম, মানে তিনবার আমি গেমটা রিপিট করলাম। এরকম হইতে পারে কোনো জায়গায় হচ্ছে আমার হচ্ছে বিষয়টা শেয়ার হওয়ার জন্য 10 বার রিপিট করা লাগতে পারে প্রিজনার্স ডায়লেমা গেমটা, মানে আসলেই কে দোষী। তো এইখানে হচ্ছে মেইন সিস্টেম হচ্ছে নিবেন। যখন
মানে আমরা হচ্ছে এক স্টেজে বিষয়টা কনসিডার করব, তখন পুলিশের কাছে আগের স্টেজগুলোর হিস্ট্রি বা ডেটা থেকে যাবে। মানে আমি গেমটা যতবারই রিপিট করি না কেন, আগের স্টেজগুলোর ডাটা পুলিশের কাছে থাকতেছে। তো এইটাকে বলে রিপিটেড গেমের হিস্ট্রি বা হিস্ট্রি অফ দ্য গেম। মানে থ্রি স্টেজ একটা প্রিজনার্স ডাইলামা গেমকে আমি যখন প্রথমবার খেলি, তো এটাকে বলে স্টেজ ওয়ান বা ফার্স্ট স্টেজ, টাইম স্টেজ ওয়ান। আর আমি যখন ওই গেমটাকে দুইবার রিপিট করি, তো ওইটা টাইম স্টেজ টুতে থাকে। আর আমি যখন গেমটাকে তিনবার রিপিট করি, তখন টাইম স্টেজ থ্রিতে থাকে। তো এইভাবে তিনবার রিপিট করা হলে এটাকে বলা হয় থ্রি স্টেজ প্রিজনার্স ডায়লামা গেম। আর যদি আমি শুধু টাইম স্টেজ টু পর্যন্ত রিপিট করতাম, তাহলে এটাকে বলে টু স্টেজ প্রিজনার্স ডায়লামা গেম। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে রিপিটেড গেমের কনসেপ্টটা আসে। আর হিস্ট্রি অফ এ রিপিটেড গেম হচ্ছে আমি টাইম স্টেজ থ্রিতে যখন খেলতেছি গেমটা, তখন টাইম স্টেজ টু আর টাইম স্টেজ ওয়ান দুইটার হিস্ট্রি আমার কাছে আছে। মানে এটাকে বলা হয় আমি যদি এটা এন টাইমস খেলতে থাকি, টাইম স্টেজ এন পর্যন্ত যদি আমি প্রিজনার্স ডাইলামা গেমটা রিপিট করি, তো টাইম স্টেজ এন পর্যন্ত যদি রিপিট করা হয়, তাহলে আমার কাছে হিস্ট্রি থাকবে ওয়ান থেকে শুরু করে। মানে টাইম স্টেজ ওয়ান থেকে শুরু হবে, টাইম স্টেজ ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত থাকবে। মানে আমার টাইম স্টেজ ওয়ান টু এন মাইনাস ওয়ান। মানে এটা হচ্ছে টাইম স্টেজ এন এর গেমটা রিপিট হলো এটার হিস্ট্রি। মানে আমার টাইম স্টেজ ওয়ান থেকে শুরু হবে, ওয়ান থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত আমার ডেটা থাকবে। তো এটাকে বলা হয় হিস্ট্রি অফ এ রিপিটেড গেম। তো দেখেন এই জিনিসটাই এখানে বলা হয়েছে। মানে টাইম স্টেজ টুতে এভরি প্লেয়ার হ্যাজ ইনফরমেশন অফ টাইম স্টেজ ওয়ান। টুতে ওয়ানের ইনফরমেশন থাকে, থ্রিতে ওয়ান থেকে টাইম স্টেজ ওয়ান থেকে টাইম স্টেজ টু পর্যন্ত ইনফরমেশন থাকে। হ্যাঁ। আর হচ্ছে রিপিটেড নর্মাল ফর্ম গেম হচ্ছে আসলে এক্সটেন্সিভ ফর্ম, বিকজ উই ইনক্লুড দ্য কনসেপ্ট অফ টাইম। মানে এই রিপিটেড গেমগুলো যদিও নর্মাল ফর্ম গেম মনে হইতেছে, বাট এইগুলা আসলে এক্সটেন্সিভ ফর্ম। কারণ এইখানে দেখা যায় টাইম স্টেজ ওয়ানে আমার হচ্ছে একটা ইয়া থাকে, টাইম স্টেজ ওয়ানে আমার একটা রেজাল্ট থাকে। তো টাইম স্টেজ টুতে যখন রিপিট হয়, তখন আগের স্টেজের রেজাল্টটা আমার হাতে থাকে। তো এইগুলো যদিও নর্মাল ফর্ম দেখতেছেন, বাট রিপিটেড নর্মাল ফর্ম গেম আসলে এক্সটেন্সিভ ফর্ম গেম। এখন আমরা হচ্ছে দেখি যে আমরা হচ্ছে এই গেমগুলো যখন রিপিট করি, তখন প্রত্যেক প্লেয়ারের জন্য আমরা পিওর স্ট্র্যাটেজি কিভাবে বের করি। তো যখন টু স্টেজ প্রিজনার্স ডায়নামা গেমটা রিপিট করা হয়, তো টু স্টেজ প্রিজনার্স ডায়নামা গেমের জন্য কি হবে? প্লেয়ার ওয়ান এর জন্য আমি যদি পিওর স্ট্র্যাটেজি এস ওয়ান বের করতে চাই, তাহলে এটার জন্য ওর স্টেজ ওয়ানে যে পিওর স্ট্র্যাটেজি ওইগুলো আমার নিতে হবে। তো স্টেজ ওয়ানে প্রিজনার্স ওয়ানের পিওর স্ট্র্যাটেজি ছিল সিআরডি। এটা হচ্ছে টাইম স্টেজ ওয়ানে। সিমিলারলি টাইম স্টেজ টুতেও তো প্লেয়ার ওয়ানের কিছু পিওর স্ট্র্যাটেজি থাকে। তো টাইম স্টেজ টুতেও প্লেয়ার ওয়ানের পিওর স্ট্র্যাটেজি ছিল সিআরডি।
just not before the increase in practice would underestimate the part that তো এখন হচ্ছে তাহলে একটা টু স্টেজ গেমে প্লেয়ার ওয়ানের পিওর স্ট্র্যাটেজি এস ওয়ান কি হবে? এই যে সি সি কমা সি ডি ডি সি ডি ডি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে প্লেয়ার ওয়ানের পিওর স্ট্র্যাটেজি। আচ্ছা, তো সিমিলারলি প্লেয়ার টু এর পিওর স্ট্র্যাটেজি কি হবে? প্লেয়ার টু এর ক্ষেত্রেও তো একই। টাইম স্টেজ ওয়ানে প্লেয়ার টু এর পিওর স্ট্র্যাটেজি হচ্ছে সিডি। টাইম স্টেজ টুতেও প্লেয়ার টু এর পিওর স্ট্র্যাটেজি হচ্ছে সিডি। তো এই একই হবে। প্লেয়ার টু এর হচ্ছে সিসি, সিডি, ডিসি, ডিডি। আমি যদি আসলে রিপিটেড গেমে টু স্টেজ প্রিজনার ডায়লামা গেমে প্লেয়ারদের স্ট্র্যাটেজি বের করতে চাই তাহলে এরকম। তো এখন থ্রি স্টেজ প্রিজনার ডায়লামা গেমে কি হবে? ওই সি আর ডি প্লেয়ার ওয়ানের জন্য রিপিট হবে, প্লেয়ার টু এর জন্য থ্রি স্টেজে সি আর ডি রিপিট হবে। তো থ্রি স্টেজ প্রিজনার্স ডায়লামা গেমে কি হবে? আমি যদি থ্রি স্টেজ প্রিজনার্স ডায়লামা গেম বা পিডি গেম, এখন থেকে প্রিজনার্স ডায়লামা গেমটাকে আমরা সংক্ষেপে পিডি দিয়ে এক্সপ্রেস করব। তো থ্রি স্টেজ প্রিজনার্স ডায়লামা গেমে কি হবে? প্লেয়ার ওয়ানের পিওর স্ট্র্যাটেজি এস ওয়ান কি হবে? মানে সিডি হচ্ছে তিনবার ক্রস প্রোডাক্ট বের করতে হবে। সিডি টাইম স্টেজ ওয়ান, টাইম স্টেজ টুতে সিডি, আর টাইম স্টেজ থ্রিতে সিডি। যে টাইম স্টেজ ওয়ান, টাইম স্টেজ টু, টাইম স্টেজ থ্রি। তো এটা হচ্ছে থ্রি স্টেজ প্রিজনার ডায়লামা গেমে পিওর স্ট্র্যাটেজি। তো এইখানে টাইম স্টেজ ওয়ান আর টু এর ক্ষেত্রে কি হবে? আর এটা হচ্ছে টাইম স্টেজ থ্রিতে পিওর স্ট্র্যাটেজি। তো ওয়ান আর টু এরটা তো আমি উপরে বেরই করলাম, ওইটার রেজাল্টের সাথে টাইম স্টেজ থ্রি এরটাকে মাল্টিপ্লাই করলে হবে। আচ্ছা, এটার সাথে টাইম স্টেজ থ্রি এরটা যদি আমি মাল্টিপ্লাই করি, ক্রস প্রোডাক্ট বের করি, তাহলে এটা কি হবে? আমার প্রথমে এটা নিয়ে এই প্রত্যেকটার সাথে সি কে নিতে হবে, প্রত্যেকটার সাথে। তাহলে সি সি সি, সি ডি সি, সি ডি সি, সরি, ডি সি সি, টি ডি সি। আচ্ছা, এটা প্রথমটা গেল। এবার ডি এর সাথে প্রত্যেকটাকে নিতে হবে। সি সি ডি, তারপর সি ডি ডি, তারপর ডি সি ডি, তারপর ডি ডি ডি। তাহলে থ্রি স্টেজ প্রিজনার ডায়লামায় প্লেয়ার ওয়ানের পিওর স্ট্র্যাটেজি এরকম আসবে। তাহলে এইভাবে হচ্ছে এই রেজাল্ট আসছে। তো প্লেয়ার টু এর জন্য থ্রি স্টেজ প্রিজনার ডায়লামা গেমে পিওর স্ট্র্যাটেজিটা সেম হবে, একই। আর হিস্ট্রি অফ এ রিপিটেড গেম, একটু আগে আমি যেটা ডিসকাস করলাম, মানে ঠিক সেই বিষয়টাই এখানে আবার লিখছে। মানে ওইখানে টি ইকুয়াস টু এন এর জায়গায় ক্যাপিটাল টি ধরছে, একই বিষয় এটা।
তো টিল নাও সবাই কি বুঝেন যে রিপিটেড গেমের বেসিক কনসেপ্ট কি, বা হিস্ট্রি অফ এ রিপিটেড গেম কি? তারপর হচ্ছে রিপিটেড গেমের ক্ষেত্রে 2 স্টেজ বা 3 স্টেজ রিপিটেড প্রিজনার চাইলামা গেমে আমরা কিভাবে পিওর স্ট্র্যাটেজি বের করি, সবাই কি বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, ওকে। তাহলে আহ হ্যাঁ, সাদিয়া খান কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, আপনার কথাটা কেটে কেটে আসতেছে। আচ্ছা, ঠিক আছে। আমি আমি হচ্ছে আগে, প্রয়োজনে পরে আবার শুনবো। আচ্ছা, ওকে। এখন হচ্ছে, এখন প্রিজনার্স ডায়লেমা গেম আর হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন। তো সামনে থেকে ওই রাস্তা একটু মাইকটা অফ করে দিলে ভালো হয়। আচ্ছা, সাদিয়া খান, আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে প্রিজনার্স ডায়লেমা গেম, এটা বোঝার জন্য এই রিলেটেড একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন। তো অ্যাফাইন ট্রান্সফরমেশন আমরা দেখছি। তো অ্যাফাইন ট্রান্সফরমেশনের বিষয়টা হচ্ছে প্রিজনার্স ডায়লেমা গেমে আমরা যখন পে অফ গুলা লিখবো, তখন দেখা যায় অনেক হচ্ছে নেগেটিভ নাম্বারস থাকে। এটা যে কোনো রিপিটেড গেমেই হইতে পারে। এই যেমন ধরেন, আমরা এখানে স্লাইটলি ডিফারেন্ট কিছু নাম্বার নিচ্ছি, যে এটা হচ্ছে ভিন্ন আর একটা কান্ট্রির পানিশমেন্ট। মানে যেটাতে হচ্ছে ডিফারেন্ট কিছু নাম্বার আছে পানিশমেন্ট হিসেবে। তো এই টাইপের যে নেগেটিভ নাম্বার যুক্ত প্রিজনার্স ডায়লেমা গেম বা অন্য যে কোনো গেমও হতে পারে, এইগুলা যখন রিপিট হয়, তখন দেখা যায় আমরা যদি নেগেটিভ নাম্বারগুলো নিয়ে ডিল করি, মানে গেমটা বারবার রিপিট হইতেছে, ধরেন 1000 টাইমস বা 1 লাখ বার রিপিট হইতেছে, তো ওই সময় হচ্ছে আমাদের সামেশন অফ পে অফ এইসব বের করতে ঝামেলা হয়ে যায় নেগেটিভ নাম্বার নিয়ে ডিল করা। তো গেমটা যদি এন বার রিপিট হয়, তাহলে দেখা যাবে আমার সামেশন বের করার সময় -1 টু দি পাওয়ার n। তো এন যদি জোড় হয় বিজোড় হয়, এটার উপর অনেক ক্রাইটেরিয়া আসে। তো এই জাতীয় ঝামেলা এড়ানোর জন্য আমরা করি কি, অ্যাফাইন ট্রান্সফরমেশনের মাধ্যমে নাম্বারগুলোকে হচ্ছে পজিটিভ বানাই। তো এখন অ্যাফাইন ট্রান্সফরমেশনের মেইন ফর্মুলা হচ্ছে এরকম, মানে আপনাকে যদি একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকে, ওইটাকে অ্যাফাইন ট্রান্সফর্ম করার জন্য আপনাকে এই ফর্মুলা দেয়া থাকে, এ এফ অফ এক্স প্লাস বি। এটাই হচ্ছে অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন। তো এইখানে এ আর বি হচ্ছে দুইটা কনস্ট্যান্ট। তো জেনারেলি অ্যাফাইন ট্রান্সফরমেশন করার সময় এ বি এর ভ্যালু আপনাকে দেয়াই থাকে, মানে তখন আপনি মেইন ফাংশনটাকে অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন বানাইতে পারেন। তো এখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, যে আপনাকে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, ট্রাইজ এক্স প্লাস ওয়ান। তো এটাকে অ্যাফাইন ট্রান্সফরমেশন করেন উইথ এ ইকোয়াস টু 2 অ্যান্ড বি ইকোয়াস টু 1। তো ওইটা ট্রান্সফর্ম ফাংশন হচ্ছে, আমি এ এফ অফ এক্স প্লাস বি এটা বানাবো। তো আমার এ এর ভ্যালু হচ্ছে 2। তো 2 এফ অফ এক্স, দ্যাট মিনস 3x প্লাস 1 প্লাস বি, তো বি এর ভ্যালু হচ্ছে 1। তো অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন হচ্ছে 6x প্লাস 3। তো এটা হচ্ছে মেইন ফাংশনের অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন। তো এইখানে আমার হচ্ছে যে প্রিজনার্স ডায়লেমা গেমটা ছিল, তো আমি তো এটা স্লাইটলি চেঞ্জ করছি পে অফ গুলা।
-1 -1 -12 জায়গায় -3 ধরছি, -3, 0 0, -3, আর -8 জায়গায় আমি -2, -2 ধরছি। এখন অ্যাফাইন ট্রান্সফরমেশন যেরকম ফাংশনে কাজ করে ওইরকম এই পে অফ গুলা তো সবগুলা ফাংশনাল ভ্যালু, মানে আমরা পে অফ ফাংশন পাই থেকেই তো এই ভ্যালুগুলো আনছি। তো এইগুলা ফাংশনাল ভ্যালুর জন্য আমরা এরকম অ্যাফাইন ট্রান্সফর্ম করতে পারি। তো আমি ফার্স্টে প্রিজনার ওয়ানের ফাংশনাল ভ্যালুগুলো নিব। এই যে -1, 0, -3, -2। তো এই যে -1, 0, -3, -2, তো আমি প্রথমে -1কে নিছি। তো আমি এটাকে অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন কিভাবে বানাবো এটা দেখি। তো আমার এ আর বি এর ভ্যালু দেয়া আছে, এ এর ভ্যালু দেয়া আছে 1 আর বি এর ভ্যালু দেয়া আছে 5। তো আমি দেখি কিভাবে এটাকে অ্যাফাইন ট্রান্সফর্ম করা যায়। তো এটা হচ্ছে আমার প্রিজনার ডায়লেমা গেম। তো এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, প্রিজনার 1, প্রিজনার 2। তো এটা হচ্ছে কিপ কোয়াইট, এটা হচ্ছে কনফেস, এটা হচ্ছে কিপ কোয়াইট, এটা হচ্ছে কনফেস। তো -3, 0, তারপর 0, -3, তারপর -2, -2। তো এখন এটাকে অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশন বানাবো উইথ a = 1 আর b = 5। এই ক্রাইটেরিয়া দেয়া আছে। তো আমার হচ্ছে অ্যাফাইন ট্রান্সফর্ম ফাংশনের ফর্মুলা হচ্ছে f(t)(x) হচ্ছে a(f)(x) + b। তো এটা হচ্ছে আমার অ্যাফাইন ট্রান্সফরমেশনের ফর্মুলা। তো আমার এটা ফাংশনের জন্য যেরকম কাজ করে, এই প্রত্যেকটা ভ্যালু ফাংশন থেকে আসছে। তো আমার প্রত্যেকটা ভ্যালুকে আমি f(x) এর জায়গায় রাখতে পারি। তাহলে আমি যে f(t)(x) পাবো এই ভ্যালুগুলোকে আমি এইখানে অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্সে বসাতে পারি। সিডি কোঅপারেট ডিফেক্ট, সিডি কোঅপারেট ডিফেক্ট। তো এটা হচ্ছে ফার্স্ট প্রিজনার 1 এর জন্য এইখানে দেখা যাচ্ছে। তো প্রিজনার 1 এর জন্য আমার যদি f(x) এটা এরকম হয়, তাহলে f(x) হচ্ছে -1, -3, 0, -2। তো এটাকে অ্যাফাইন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে পাঠানোর জন্য আমার অ্যাফাইন ট্রান্সফরমেশনের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো ফর্মুলাটা কি? a f(x) + b। তো আমি পাবো অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স। তো a এর ভ্যালু কি দেয়া আছে 1, b এর ভ্যালু দেয়া আছে 5। তো 1 f(x) এর জায়গায় আমি বসাবো -1 আর b এর ভ্যালু দেয়া আছে 5। তাহলে আমি যেটা পাইলাম 4।
তো এইখানে যে জায়গায় -1 ছিল ওই জায়গায় আমি লিখতে পারবো 4। তারপর যেই জায়গায় -3, ওই f(x) এর জায়গায় আমি -3 বসায় দেবো, +b 5, 5 -3 হচ্ছে 2। তো এই যে -3 এর জায়গায় আমি বসায় দেব 2। তারপর যে জায়গায় 0 আছে, 0-র জায়গায় আমি f(x) এর জায়গায় 0 বসায় দেব, +5। তো এইখানে আসবে 5। তারপর এইখানে -2 এর জায়গায় আমি f(x) এর জায়গায় -2 বসায় দেব। তো এইখানে আসতেছে 5 -2, দ্যাট মিনস 3। তাহলে এইখানে আসবে 3। তাহলে দেখেন প্লেয়ার ওয়ানের সবগুলো আমি অ্যাফাইন ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে ট্রান্সফর্ম করে ফেললাম রিপিটেড গেমের জন্য। তো আমি এখন এর প্লেয়ার ওয়ানের জন্য যেরকম করছি বা প্রিজনার ওয়ান, আমি প্রিজনার 2 এর জন্য সিমিলারলি করতে পারবো। তো এইগুলো প্রিজনার ওয়ানের জন্য ছিল, আমি প্রিজনার 2 এর জন্য অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স অ্যাপ্লাই করব। তো আবার সেম, তো প্রিজনার 2 এর জন্য আমি যদি সেম প্রসেসগুলো রিপিট করি, তাহলে প্রত্যেক ফাংশনাল ভ্যালুর জন্য আমি পজিটিভ নাম্বার পাবো, মানে অ্যাফাইন ট্রান্সফর্ম। তো প্রত্যেক ফাংশনাল ভ্যালু f(x) আমি আবার এইখানে হচ্ছে -1, 0, -3, -2, -3, -2। তো অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, তো এটা কি হবে, a f(x) +b। তো ওই আবার আগের মতো, এর ভ্যালু তো 1, বি এর ভ্যালু 5, এটা ব্যবহার করব। 1 f(x) হচ্ছে -1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 5, 5 -1 4, f(x) প্লাস বি, এটা হবে 5। তো এইখানে a f(x) প্লাস বি 2, তো a f(x) প্লাস বি 3। তাহলে এখন এই নাম্বারগুলো গিয়ে এইখানে বসাই, মানে যা যা পাইলাম। তাহলে এটা হচ্ছে অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। তো এটা হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার সিস্টেম। সবাই বুঝতে পারছেন যে এটা কিভাবে কনভার্সনটা হয়েছে? তাহলে এই অ্যাফাইন ট্রান্সফর্ম করার ফলে যেটা হচ্ছে আমার নেগেটিভ নাম্বারগুলো সব চলে গেল। এখন গেমটা 100 বার বা 1000 বার রিপিট হইলেও আমার নেগেটিভ জিনিস নিয়ে ডিল করা লাগলো না। মানে নেগেটিভ জিনিসগুলো বারবার সামেশনে আনা বা এই পে অফ গুলো নিয়ে ডিল করা ঝামেলা। তো আমরা ওইটা থেকে বেঁচে গেলাম। তো এটা হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশনের সিস্টেম। সবাই কি ক্লিয়ার? স্যার, হ্যাঁ। Yes, sir. স্যার, এ আর বি এর ভ্যালুটা কি স্যার দেওয়া থাকবে? হ্যাঁ, এ আর বি এর ভ্যালু দেয়া থাকবে। তো আপনাকে অ্যাফাইন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করতে হবে। অথবা এরকমও হতে পারে যে আপনাকে মেইন ম্যাট্রিক্সে আছে আর অ্যাফাইন ট্রান্সফর্ম ম্যাট্রিক্সে আছে। তো আপনাকে জিজ্ঞেস করছে এ আর বি এর ভ্যালু কত, মানে এ আর বি এর কোন ভ্যালু ব্যবহার করে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সে আসছে। উল্টাটাও জিজ্ঞেস করা হতে পারে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তো এখন প্রিজনার্স ডাইলেমা গেমে একটা কনসেপ্ট আসছে, মানে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে, আমরা ওই কনসেপ্টের অ্যাপ্লিকেশন পরে দেখব। ফার্স্টে দেখি, মানে কোয়েশ্চেনটা হচ্ছে এইখানে আপনি যখন রিপিটেড প্রিজনার্স ডাইলেমা গেমে এই টাইপের অ্যাফারেন্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখবেন, আপনি দেখবেন ন্যাশ ইকুইলিব্রিয়াম সবসময় ডিফেক্ট কমা ডিফেক্ট আসবে। মানে প্লেয়ার ওয়ান প্লেয়ার টু কে ডিফেক্ট করবে, প্লেয়ার টু প্লেয়ার ওয়ানকে ধোকা দিবে।
ওইটাতেই ন্যাশ ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে। তো আপনারা ন্যাশ ইকুইলিব্রিয়াম ভালো মতোই জানেন, এটা আমি আর দেখাইলাম না। আপনারা দেখবেন প্রত্যেক প্লেয়ারের জন্য এইটাই ন্যাশ ইকুইলিব্রিয়াম। প্লেয়ার ওয়ান প্লেয়ার টু দুইজনেই মনে করবে, বাদ বাকি ঘটনাগুলোর চেয়ে এই ডিফেক্ট কমা ডিফেক্টে বেস্ট রেসপন্স পাওয়া যায়। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, তো তার মানে গেমটা বারবার রিপিট করলে বারবার তো একজন আরেকজনকে ডিফেক্ট করতে থাকবে বা বিট্রেই করতে থাকবে। তো ওদের কি একটা ফাইনাইট গেমে, মানে গেমটা যদি 1 লাখ বা 10 লাখ বার রিপিট করা হয়, তো এরা কি সবসময় একজন আরেকজনকে ন্যাশ ইকুইলিব্রিয়ামের জন্য ডিফেক্ট করতে থাকবে বা ধোঁকাই দিতে থাকবে, নাকি হচ্ছে কোনো একটা স্টেজে 1,000 বার বা 1 লাখ বার রিপিট করার পর কোনো একটা স্টেজে কি এদের মাঝে কোঅপারেশন পসিবল নাকি? আর যদি পসিবল হয়, তাহলে এটা কত নাম্বারের মিনিমাম স্টেজ গেমটা রিপিট করার পর এরা কোঅপারেট করবে? এরকম হচ্ছে রিপিটেড গেমের একটা জিজ্ঞাসা আছে। তো এখন হচ্ছে এটার সলিউশন হচ্ছে, আমরা ফার্স্টে টু স্টেজ প্রিজনার্স ডাইলেমা চিন্তা করি। এটার যে ফাইনাল স্টেজ, স্টেজ টুতে প্লেয়াররা হচ্ছে ডিফেক্ট কমা ডিফেক্টই করবে। মানে কারণ এটাতেই বেস্ট পে অফ পাবে। তো আমরা যদি ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করে ব্যাকওয়ার্ড ইন্ডাকশনে যেরকম যাই, তো ওরা যদি দেখে যে আমি বটম রুটে স্টেজ টুতে ডিফেক্ট করেই বেটার ছিলাম, সে স্টেজ ওয়ানেও তো এই জিনিসটা রিপিট করবে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করার জন্য বা পানিশমেন্ট কম হওয়ার জন্য। তো স্টেজ ওয়ানেও ওই ডিফেক্ট কমা ডিফেক্টই থাকবে। তো টু স্টেজ প্রিজনার্স ডায়নামা গেমে দেখা গেল যে প্লেয়াররা কখনো কোঅপারেট করে না। এরা সেকেন্ড স্টেজেও একজন আরেকজনকে ধোকা দেয়, ফার্স্ট স্টেজেও ধোকা দেয়। এবার থ্রি স্টেজে গিয়ে দেখি, থ্রি স্টেজেও দেখা যাবে স্টেজ থ্রিতে ডিফেক্ট কমা ডিফেক্টে ন্যাশ ইকুইলিব্রিয়াম আসতেছে। তো এর আগের স্টেজেও ডিফেক্ট কমা ডিফেক্ট, এর আগের স্টেজেও স্টেজ ওয়ানেও ডিফেক্ট কমা ডিফেক্ট। এরকম আমরা যদি এন স্টেজ প্রিজনার্স ডায়লামা গেমেও জিনিসগুলো দেখি, এই একই জিনিস পাবো। স্টেজ এনেও ডিফেক্ট কমা ডিফেক্ট, স্টেজ N-1ও ডিফেক্ট কমা ডিফেক্ট, স্টেজ ওয়ানেও ডিফেক্ট কমা ডিফেক্ট, এরকমই থাকবে। তো আমরা দেখতেছি ফর অল ফাইনালি রিপিটেড প্রিজনার্স ডায়লামা গেম মিউচুয়াল ডিফেকশন ইন এভরি পিরিয়ড ইজ দ্য ইউনিক সাব গেম পারফেক্ট ইকুইলিব্রিয়াম, নো কোঅপারেশন পসিবল। তো তার মানে একটা ফাইনাইট গেমে, একটা গেম যদি ফাইনাইট বাই রিপিটেড হয়, মানে 1 লাখ হোক বা 1,000 বার হোক, প্লেয়াররা একজন আরেকজনকে কখনো কোঅপারেট করে না। মানে একজন আরেকজনকে ডিফেক্টেই করে যাতে ওরা ন্যাশ ইকুইলিব্রিয়াম পায় আর ওদের পে অফটা ম্যাক্সিমাইজ হয়। মানে এই জিনিসটাই বারবার রিপিট করবে, মানে একজন আরেকজনকে ধোকাই দিবে। তো একটা ফাইনাইট গেমে মানে প্লেয়াররা কখনো একজন আরেকজনকে কোঅপারেট করা, এটা হচ্ছে আমরা দেখলাম। তো এই কনসেপ্টটা আমাদের পরবর্তীতে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজি দেখব, মানে টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি, বা ওই সময় হচ্ছে আমাদেরকে হেল্প করবে মানে ওই কনসেপ্টগুলো বোঝার ক্ষেত্রে। তো সবাই কি বুঝতে পারছেন কনসেপ্টটা? মানে একটা ফাইনাইট গেমে দুই প্লেয়ার সবসময় একজন আরেকজনকে ডিফেক্ট করে, কখনো কোঅপারেট করে না। এটা হচ্ছে কোনো হচ্ছে আপনি বাইরে থেকে কোনো ইন্টেনসিভ না দিলে প্রিজনাররা একজন আরেকজনকে ধোঁকা দিয়ে খালি জেলে ঢুকানোর চেষ্টা করবে আর নিজেই ফ্রি থাকার চেষ্টা করবে, কখনো আরেকজনকে হেল্প করার টেন্ডেন্সি রাখবে না। তো এটা হচ্ছে একটা কনসেপ্ট। এখন আমরা পরের যে কনসেপ্ট গুলা দেখবো, টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি বা এইসব দেখবো। এইসবের আগে আমাদের হচ্ছে কিছু কনসেপ্ট সম্বন্ধে আইডিয়া নেওয়া লাগবে। তো একটা কনসেপ্ট হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডেল্টা। তো এই ডিসকাউন্ট ফ্যাক্টর জিনিসটা কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। তো ডিসকাউন্ট ফ্যাক্টর বিষয়টা দেখার জন্য আমি প্রথমে হোয়াইট বোর্ড ওপেন করলাম। আচ্ছা ধরেন আমি যদি আপনাকে ডিসকাউন্ট ফ্যাক্টর
পরে বুঝে, আমি আপনাকে জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন করি। ধরেন আমি আপনার কাছ থেকে $3 ধার নিলাম। তো আপনাকে হচ্ছে বেশ কয়েকটা অপশন দিলাম, যে একটা হচ্ছে আমি ওই দিনই আপনাকে ফেরত দিয়ে দিব $3। মানে যেই দিন আপনার কাছ থেকে নিলাম ওই দিনই আপনার কাছে আমি ব্যাক করব ফিনটেকের মাধ্যমে। ধরেন বিকাশ, নগদ, এই টাইপের যে ফিনটেক পেমেন্ট সিস্টেম আছে বা অনলাইন ট্রান্সফার, ওই দিনই ব্যাক করব। আরেকটা হচ্ছে আমি $3 আপনাকে একদিন পরে ব্যাক করব, মানে আফটার 1 ডে। আরেকটা হচ্ছে আমি আপনাকে $3 1 উইক পরে ব্যাক করব। আচ্ছা, 1 উইক না ধরে 2 দিন ধরে 2 ডেজ পরে ব্যাক করব। আরেকটা হচ্ছে $3 আমি আপনাদেরকে 3 ডেজ পরে ব্যাক করব। তো আপনি কোন অপশনটা প্রেফার করবেন? মানে প্রথমটা, নাকি দ্বিতীয়টা, নাকি থার্ড অপশন, নাকি ফোর্থ অপশন? কোনটা আপনার বেটার মনে হয়? স্যার প্রথমটা। হুম, প্রথমটা। তো প্রথমটা কেন বেটার মনে হচ্ছে? মানে একদিন কারণ পরে স্যার নিলে কি আমি ওই প্রবলেম? দিনই টাকাটা পেয়ে যাচ্ছি স্যার, আমার টাকা আমার ওই দিনই ফেরত আসছে স্যার। হুম হুম। আর একদিন পরে হলে আপনার কি সমস্যা মনে হচ্ছে? ধরেন একদিন পরে যদি ফেরত আসে, স্যার এমনও হতে পারে ওই লোকটি আমাকে আর টাকাটা নাও ফেরত দিতে পারে, বা ওই লোক মারাও যেতে পারে, চলেও যেতে পারে, এরকম আর কি। ওই লোক বলতে এখানে তো আমি আপনাকে বলছে যে আমি নিব। আচ্ছা, যাই হোক। মানে স্টিল হচ্ছে আপনি যা যা বলছেন ওইগুলা কারেক্ট। মানে হচ্ছে এমনও হতে পারে যে আমি কোনো মেডিকেল কমপ্লিকেশনে পড়ে গেলাম। আহ, মানে হচ্ছে দেখা গেল আপনার টাকাটা ডিলে হয়ে গেল। তো ডিলে হইলে যেটা হয়, মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর চলে আসে। তো মানে একটা রিস্ক অ্যাসোসিয়েটেড হয়ে যায়। তো আমি প্রথম দিনই আপনার কাছ থেকে $3 নিয়ে আবার $3 ফেরত দিলে এটার পাওয়ার পসিবিলিটি বেশি। কিন্তু পরের দিন আরেকটু কম, এর পরের দিন আরেকটু কম, এইভাবে যত দিন গড়াইতে থাকে তত হচ্ছে পাওয়ার পসিবিলিটি কমতে থাকে। তো এই যে পসিবিলিটি যে কমে বা ডিসকাউন্টেড হয়, কমতে থাকে, মানে এই ডিসকাউন্টেড জিনিসটাকেই বলা হয় ডিসকাউন্ট ফ্যাক্টর। মানে প্রথম দিন আপনি $3 নিলে $3 পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরের দিন আপনার $3 পাওয়ার সম্ভাবনা একটু কমে যায়। ওইটা হয় মানে 3 ইন্টু, ধরেন পরের দিন ওই $3 আপনি অ্যাজ ইট ইজ পাবেন, ওইটার পসিবিলিটি কম। ওইটার সাথে একটা ডেল্টা ফ্যাক্টর যুক্ত হয়। তো ডেল্টার ভ্যালু হচ্ছে 0 থেকে 1 প্রবাবিলিটির মতো। মানে 0 থেকে 1 এই রেঞ্জে ঘোরাফেরা করে। তো সেকেন্ড ডেতে আপনার হচ্ছে $3 পাওয়ার সম্ভাবনা $3 ডেল্টা। থার্ড ডে, সরি, সেকেন্ড, প্রথম দিন, একদিন পরে আপনার $3টা পাওয়ার সম্ভাবনা কমে $3 ডেল্টা হয়ে যায়। 2 দিন পরে $3টা পাওয়ার সম্ভাবনা কমে, মানে ডেল্টা ফ্যাক্টর হারে কমতে থাকে। $3 জায়গায় আপনি 2 দিন পরে $3 ডেল্টা স্কোয়ার পাবেন। 3 দিন পরে আপনি $3 ডেল্টা স্কোয়ারের জায়গায় $3 ডেল্টা কিউব পাবেন। এইভাবে হচ্ছে এটা চেঞ্জ হইতে থাকে। ঠিক আছে? তো এখন হচ্ছে যেই দিন আপনি $3 নিলেন ওই দিনই যে $3 পাবেন, এই জায়গায় ডেল্টার ভ্যালু হচ্ছে থাকে 1।
মানে $3 × ডেল্টা, $3 × 1, মানে $3 দিলে 3 পাওয়া যায়। তো একটা গেম যখন হচ্ছে ডেল্টার ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার ভ্যালু 1 থাকে, তখন ওই গেমটা বারবার রিপিট হইতে পারে। মানে আপনি আমার কাছ থেকে $3 দিয়ে যদি $3 ব্যাক পান, তার মানে ভবিষ্যতে আমি আবার $3 চাইলে আপনি $3 দেওয়ার পসিবিলিটি বেশি। মানে এই গেমটা বারবার রিপিট হইতে পারে। কিন্তু যখন দিন অনেক বাড়তে থাকে, ধরেন এটা টাইম স্টেজ যদি 1000 দিন হয়, তো 1000 দিন হইতে হইতে এখন দেখেন এই ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার ভ্যালু তো 0 থেকে 1-এর মতো হইতে হবে। তো আমি ধরলাম ডেল্টার ভ্যালু হচ্ছে হাফ। তো সেকেন্ড ডেতে আপনি আমার কাছ থেকে কত পাবেন? $3 × ½ বা $3/2। মানে দেখেন কমে, সেকেন্ড ডেতে আপনার $3 পাওয়ার সম্ভাবনা কমে $1.5 হয়ে যায় যদি ডেল্টার ভ্যালু হাফ কাজ করে। তো পরের দিন আরো কমে $3/2 হয়। তার মানে $3/4, মানে $0.75 হয়ে যায়। মানে এইভাবে কমতে থাকে। তো আপনি এইভাবে যদি ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টা অ্যাসোসিয়েটেড হয়ে কমতে থাকলে 1000 দিন পরে আপনি দেখবেন যে পাওয়ার সম্ভাবনা $3 আমাকে দিছিলেন, কিন্তু পাইতেছেন $0। ঠিক আছে? তো এটা হচ্ছে মানে রিপিট ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার কনসেপ্ট। মানে আপনার দিন যত বাড়তে থাকবে, তো আপনার ওই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। তো ডেল্টার ভ্যালু 1 হওয়া মানে আপনি ওই কাজটা ফিউচারেও আবার রিপিট করতে চাবেন। মানে আপনি আমাকে আবার ধার দিতে চাবেন। কিন্তু ডেল্টার ভ্যালু যখন 0 হয়, এই ডেল্টার মানে আমার ডলারটা 0 কখন আসবে? যখন আমার $3 মাল্টিপ্লাই করতে করতে মানে $3 ডেল্টা টু দি পাওয়ার n, যেটা এটার ভ্যালু যখন 0 হবে, $3 × 0, তখনই তো আমার ফাইনালি $0 থাকবে। তো আহ, এই জিনিসটা, ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার ভ্যালু 0 হওয়া মানে আপনি আমাকে আর কখনো টাকা ধার দিতে চাবেন না, মানে গেমটা রিপিট হবে না। এটাই হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টরের কনসেপ্ট। তো এই জিনিসগুলোই এখানে লেখা আছে। দেখেন, ডেল্টা = 1 মানে হায়ার চান্স অফ সার্ভাইভিং দ্য নেক্সট পিরিয়ড, মানে আপনি গেমটা বারবার রিপিট করবেন। আর ডেল্টার ভ্যালু 0 মানে আপনি একবার যে আমাকে ধার দিচ্ছেন আর জীবনে কখনো ধার দিতে চাবেন না। মানে ওইটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। মানে এই কাজটা আপনি আর কখনো রিপিট করবেন না। মানে গেমটা রিপিট হবে না, এটা ওয়ান শট গেম হবে। তো এটাই হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার মেইন কনসেপ্ট। তো আপনারা কি বুঝতে পারছেন ডিসকাউন্ট ফ্যাক্টর ডেল্টার বিষয়গুলো? সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এখন ধরেন প্রিজনার্স ডায়লেমা গেমে আমি যখন অ্যাফাইন ট্রান্সফর্ম ফর্মটা এরকম পাবো, তো আমি একটা জিনিস দেখি। ধরেন দুই প্লেয়ার যখন, একটা ফাইনাইট না, ইনফাইনাইটলি গেমটা রিপিট হইতে থাকবে, তখন প্লেয়ার 1 বা প্লেয়ার 2 দুইজনেই যদি দুইজনকে কোঅপারেট করে, তো প্রত্যেক স্টেজে, তাহলে প্রত্যেক প্লেয়ার কত করে পায়? তো প্লেয়ার 1 প্রথম স্টেজে 4 পায়, প্লেয়ার 1 সেকেন্ড স্টেজেও 4 পায়, প্লেয়ার 1 থার্ড স্টেজেও 4 পায়। তো এরকম যোগ করতে করতে এগুলা ইনফিনিটি আসে, মানে প্লেয়ার 1 এর পে অফ। সিমিলারলি প্লেয়ার 2 এর জন্য একই, মানে বারবার 4 যোগ করতে করতে আমি যদি ইনফাইনাইট টাইম পর্যন্ত 4 যোগ করি, তো এটা তো ইনফিনিটি আসবে। মানে আমি তো জানি না লাস্ট কতবার পর্যন্ত গেমটা রিপিট হবে। তো দুই প্লেয়ার যদি ইনফাইনাইটলি রিপিটেড গেমে একজন আরেকজনকে ডিফেক্টও করে, আপনি দেখেন প্লেয়ার 1-এরও পে অফ আসে ইনফিনিটি, বারবার সেই যোগ করতে করতে। প্লেয়ার 2-এরও বারবার সেই যোগ করতে করতে ইনফিনিটি আসে। তো
তো এটা শুধু কোঅপারেশন ডিফেকশনে না, এই যে প্লেয়ার ওয়ান কোঅপারেট, প্লেয়ার টু তে ডিফেক্টে দেখা যাবে প্লেয়ার ওয়ানের বারবার দুই যোগ করতে হইতেছে, তো প্লেয়ার ওয়ানের আসবে ইনফিনিটি। প্লেয়ার টু এর ক্ষেত্রে বারবার ফাইভ যোগ করতে হইতেছে, ইনফিনিটি। তার মানে আমরা বুঝতে পারতেছি একটা গেম যখন ইনফাইনাইট টাইমস অফ রিপিটেশন হয়, তখন প্রত্যেক প্লেয়ার যে পে অফটা পায় ওইটা হচ্ছে ইনফিনিটি। তো এটা হচ্ছে রিপিটেড গেমের আরেকটা কনসেপ্ট। ঠিক আছে? তো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? Yes, sir. মানে একটা গেম যদি ইনফাইনাইট টাইম রিপিটেড হয়, প্রত্যেক প্লেয়ার যে পে অফটা পাবে ওইটা হবে ইনফিনিটি। ওকে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো টপিকে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ওকে, কোনো কোয়েশ্চেন না স্যার থাকলে। আমাদের ফাইনাল কবে হতে পারে? আচ্ছা, মানে ক্লাস লেকচার রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কারো? ওই টাইপের কোয়েশ্চেন থাকলে করেন। আচ্ছা, ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।